আপনার মধ্যে সাহস আছে তাহলে দেখা যাবে। কানে হেডফোন দিয়ে তৈরি হন, না হলে ভয় পাবেন কিভাবে। আজকের প্রথম গল্প শুরু হচ্ছে এখন। ভূত বলে কিছু আছে? যদি থাকে তো তিনি আমাকে কখনো দেখা দেননি। তার দয়া এবং আমার ধন্যবাদ। কৃপা করে দর্শন দিলে আমি তাকে দেখতে পারতাম কিনা সন্দেহ। ভূতেদের রূপে গুণে আমার কোনো মোহ নেই। তাছাড়া আমার হার্ট খুব উইক, আর শুনেছি যে ওরা ভারী উইকেড। তবে ভূত কিনা ঠিক জানি না, কিন্তু অদ্ভুত একটা কিছু একবার আমি দেখেছিলাম রাঁচিতে। না, পাগলা গারদে নয়, তার বাইরে সরকারি রাস্তায়। রাঁচির রাজপথ না হলেও সেটা বেশ দরাজ পথ। কী করে দেখলাম বলি। একটা পরশ নদী সাইকেল হাতে পেয়ে হুড্রুর দিকে পাড়ি জমিয়েছিলাম, কিন্তু মাইল সাতেক যেতে না যেতেই তার একটা টায়ার ফেসে গেল। একটা কথা আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, আর যেখানে সন্ধ্যা হয় সেখানেই সাইকেলের টায়ার ফাঁসে। জনমানবহীন পথ, জায়গাটাও জঙ্গলি। আরও মাইল পাঁচেক যেতে পারলে গায়ের মতন কিছু একটা পাওয়া যেত, কিন্তু সাইকেল ঘাড়ে করে নিয়ে যেতে হলেই হয়েছে। এমনকি সাইকেল ফেলে শুধু পায়ে হেঁটে যেতে পারবো কিনা আমার সন্দেহ ছিল। হাঁটতে হবে আগে জানলে হাতে পেয়েও সাইকেলে আমি পা দিতাম না নিশ্চয়ই। তখনও সন্ধ্যা হয়নি, এই হব। সামনে গেলে 5 মাইল, ফিরতে হলে 7। দুদিকেই সমান পাল্লা। কোন দিকে হাঁটন দেব হা করে ভাবছি। শেষ পর্যন্ত কি হাঁটতেই হবে? এই একই প্রশ্ন প্রায় 8 ঘন্টা ধরে পুনঃ আমার মানসপটে উদিত হয়েছে, আর এর একমাত্র উত্তর আমি দিয়েছি, না বাবা, প্রাণ থাকতে নয়, অবশ্যই এরকম স্থানে আর এহেন অবস্থায় প্রাণ বেশিক্ষণ থাকবে কিনা সেটাও প্রশ্নের বিষয় ছিল। সন্ধে উতরে গিয়ে বাঁকা চাঁদের ফিকে আলো দেখা দিয়েছে। সেদিন পর্যন্ত এধারে বাঘের উপদ্রব শোনা গেছিল। কখন যে হালুম শুনবো কে জানে। তবু চিরদিনই আমি আশাবাদী, সমস্যার সমাধান কিছু না কিছু একটা ঘটবেই। অচিরেই ঘটল বলে 2-1 মিনিটের অপেক্ষা কেবল, এবং সেই অভাবনীয়ের সুযোগ নিয়ে সহজেই উদ্ধার লাভ করব। এরকমটা ঘটেই থাকে, এতে বিস্ময়ের কিছু ছিল না। কত গল্পের বইয়ের এরূপ ঘটতে দেখা গেছে, আমার নিজেরই কত গল্পে এরকম দেখেছি, তার ইয়েরটা নেই। আর স্বয়ং লেখক হয়ে আমি নিজে আজ বিপদের মুখে পড়েছি বলে সেই সব অঘটনগুলো ঘটবে না? কোনো গল্পের নায়ক কি কখনো বাঘের পেটে গেছে? তবে একজন গল্প লেখকই বা কোন দুঃখে যাবে শুনি? সেই অবশ্যম্ভাবী মুহূর্তের অপেক্ষায় আরও আধা ঘন্টা কাটালাম। অবশেষে একটা ঘটনার মতন দেখা দিল বটে। একখানা লরি, খুব জোরেও নয় আস্তেও নয়, আস্তে দেখা গেল সেই পথে রাঁচির দিকে যাচ্ছিল লরিটা। আমার টর্চ বাতিটা জ্বালিয়ে নিয়ে প্রাণপণে ঘোরাতে লাগলাম। শীতের রাত, ফিকে চাঁদের আলো, তার উপর কুয়াশার পর্দা পড়েছে। ওই ঘোরালো আবহাওয়ার মধ্যে আমার আলোর ঘূর্ণিপাক লরি ড্রাইভার দেখতে পেলে হয়। লরিটা এসে পৌঁছালো, এলো একবারে সামনাসামনি। মুহূর্তের জন্যই এলো, কিন্তু মুহূর্তের জন্য থামলো না। যেমন এলো তেমনি চলে গেল নিজের আবেগে। রাস্তার বাঁক ঘুরে অদৃশ্য হয়ে গেল মুহূর্তের মধ্যে। অনর্থক কেবল টর্চটাকে আর নিজেকে টর্চার করা। আলোর আন্দোলন করতে গিয়ে হাত ব্যথা হয়ে গেছিল। ছ্যা, শেষটা কি হাঁটাই আছে কপালে? এই ঝাপসা আলো আর কুয়াশার মধ্যে সাইকেল টেনে পাক্কা 7 মাইলের ধাক্কা। ভাবতে আমার বুকটা দূর দূর করতে লাগলো। তার চেয়ে বাঘের পেটের মধ্যে দিয়ে স্বর্গে যাওয়া ঢের শর্টকাট। না, কোথাও যেতে হবে না, বাঘের পেটেও নয়, কিছু না কিছু একটা হতে বাধ্য। অনতি বিলম্বেই হচ্ছে, আর 1 মিনিটের অপেক্ষা কেবল। এর মধ্যে কুয়াশা আরও জমেছে, চাঁদের আলো ফিকে হয়ে এসেছে আরও। আমি নিজেকে প্রাণপণে প্রবোধ দিচ্ছি। এমন সময় দুটো হলদে রঙের চোখ কুয়াশা ভেদ করে আসতে দেখা গেল। বাঘ নাকি? না, বাঘ নয়। দুটো চোখের অতখানি ফারাক থেকেই বোঝা যায় বাঘের দৃষ্টিভঙ্গি ওরকম উদার হতে পারে না। আবার আমি বাহুবলে টর্চ ঘোরাতে লাগলাম।
ছোট্ট একটা বেবি আসছেন, তারই কটাক্ষ। আস্তে আস্তে আসছিল গাড়িটা, এত আস্তে যে মানুষ পা চালালে বোধ হয় ওর চেয়ে জোরে চলতে পারে। আস্তে আস্তে গাড়িটা আমার সামনে এসে পড়লো। আমি হাঁটলাম, এই, কিন্তু গাড়িটার থামবার কোনো লক্ষণ নেই। তেমনি মন্থর গতিতে গড়িয়ে চলতে লাগলো গাড়িটা। আমার পাশ কাটিয়ে যাবার দুর্লক্ষণ দেখে আমি মরিয়া হয়ে উঠলাম। না, আর দেরি করা চলে না, এক্ষুনি কিছু একটা করে ফেলা চাই। এসপার ওসপার যা হোক, গাড়ি মালিকের না হয় ভদ্রতা রক্ষা করার প্রয়োজন নেই, কিন্তু আমাকে তো আত্মরক্ষা করতে হবে। অজ্ঞতা আগায়মান গাড়ির গায়ে গিয়ে পড়লাম, দরজার হ্যান্ডেল ঘুরিয়ে ঢুকে পড়লাম ভেতরে। চলন্ত গাড়িতে ওঠা সহজ নয়, নিরাপদও না, কিন্তু কি করব, 1 মিনিটও সময় নষ্ট করার ছিল না। কায়দা করে উঠতে হলো কোনো গতিকে। কে জানে, এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ। সাইকেলটা রাস্তার ধারে ধরাশায়ী হয়ে থাকলো। থাকবে, কী করা যাবে, নিতান্তই যদি রাত্রে বাঘের পেটে না যাই। আচ্ছা, বাঘেরা কি সাইকেল খেতে ভালোবাসে? না না না, কাল সকালে উদ্ধার করা যাবে। সাইকেলের মালিককে আগামীকাল একসময় জানালেই হবে। বেশি বলতে হবে না, খবর দেওয়া মাত্র তিনি নিজে এসে নিয়ে যাবেন। ছোট্ট গাড়ির মধ্যে যতটা আরাম করে বসা যায় বসেছি। বসে ড্রাইভারকে লক্ষ্য করে বলতে গেছি, আমায় লালপুরের মোড়টায় নামিয়ে দেবেন, তাহলেই হবে। ডাক্তার যদুগোপালের বাড়ি। বলতে বলতে আমার গলার স্বর উবে গেল। বক্তব্যের বাকিটা উচ্চারিত হলো না। আমি হাঁ করে তাকিয়ে থাকলাম। আমার 2 চোখ ঠিকরে বেরিয়ে আসতে চাইল। আমার শার্টের কলারটা মনে হলো যেন আমার গলার চারধারে চেপে বসেছে। হাত তুলে যে গলার কাজটা আলগা করব, সে ক্ষমতা নেই। আঙুলগুলো অবধি অবশ। সেই শীতের রাত্রেও সারা গায়ে আমার ঘাম দিয়েছে। যেখানটায় ড্রাইভার থাকবার কথা, সেখানে কেউ নেই, একদম ফাঁকা। আমি তাকিয়ে দেখলাম, জিভ আমার টাকরায় আটকে ছিল। কয়েক মিনিট বাদে সেখান থেকে নামলে বাকশক্তি ফিরে পেলাম। ভূত, ভূত ছাড়া কিছু না। আপনা থেকে আমার মুখ দিয়ে বেরিয়ে গেল। আমার কথায় ভূত যে কর্ণপাত করলো তা মনে হলো না। ড্রাইভার গাড়ির যেমন চলছিল তেমনি চলতে লাগলো। কিন্তু তাহলেও এমন অভূতপূর্ব অবস্থায় আমায় পড়তে হবে ভাবিনি। ড্রাইভার নেই এবং গাড়ির ইঞ্জিনও চলছিল না, তবু গাড়ি চলছিল এবং ঠিক পথ ধরেই চলছিল। এই কথা ভেবে এবং হেঁটে যাওয়ার চেয়ে বসে যাওয়ায় আরাম বেশি বিবেচনা করে প্রাণের মায়া ছেড়ে দিয়ে সেই ভুতুড়ে গাড়িকেই আশ্রয় করে রইলাম। আলস্যের সঙ্গে আমি কোনো দিনই পারি না। চেষ্টা করলে হয়তো কায় ক্লেশে পারা যায়, কিন্তু পেরে লাভ তো ডিমের। চিরকালের মতন এবারও আমার আলস্যই জয়ী হলো শেষটায়। ঘন্টা 2 পরে গাড়িটা একটা লেভেল ক্রসিংয়ের মুখে পৌঁছেছে। ক্রসিংয়ের গেট পেরিয়ে যখন প্রায় লাইনের সম্মুখে এসে পড়েছি, তখন হুঁশ হলো আমার। হুস হুস করে তেড়ে আসছিল একটি আওয়াজ। রেলগাড়ির আগমনী কানে আসতেই আমি চমকে উঠলাম। আপ কিংবা ডাউন, একটা গাড়ি এসে পড়ল বলে। অদূরে তার ইঞ্জিনের আলো দেখা দিয়েছে, কিন্তু আমার গাড়ির থামবার কোনো উৎসাহ নেই। বিনা ভাড়ায় গাড়ি চেপেছি বলে কি অদৃশ্য ভূত আমায় টেনে নিজের দল বাড়ি করতে চায় নাকি? নিঃশব্দে রাত্রির শান্তিভঙ্গ করে গম গম করতে করতে ছুটে আসছিল ট্রেনটা, তার জ্বলন্ত চোখে মৃত্যুদূতের হাতছানি। আমার গাড়ির হাতলটা কোথায়? এক্ষুনি নেমে পড়া দরকার, আরেক মুহূর্ত দেরি হলেই হয়েছে। কোনো রকমের দরজা খুলে তো বেরিয়েছি, আমিও নেমেছি আর আমার গাড়িও থেমেছে, আর সঙ্গে সঙ্গে সামনে দিয়ে রেলগাড়িটাও গর্জন করতে করতে বেরিয়ে গেছে। কয়েক মুহূর্তের জন্য আমার সম্বিত ছিল না। হুস হুস করে ট্রেনটা চলে যাওয়ার পর আমার হুশ হলো। না, মারা যায়নি। হুঁশিয়ার হয়ে দেখলাম জলজ্যান্ত রয়েছে এখনও, এবং মোটর গাড়িটাও চুরমার হয়নি। আমার পাশেই ছবির মতন দাঁড়িয়ে। আমার এবং মোটরটার টিকে থাকা একটা চূড়ান্ত রহস্য মনে হচ্ছে।
এমন সময় চোখে চশমা লাগানো একটা লোক বেরিয়ে এলো মোটরের পিছন থেকে। আমাকে একটু সাহায্য করবেন? দয়া করে আমার গাড়িটা একটু ঠেলে দেন না মশাই। 8 মাইল দূরে গাড়িটার কল বিগড়েছে, সেখান থেকে এটাকে ঠেলতে ঠেলতে আসছি। সারা পথে একজনকেও পেলাম না যে আমার সঙ্গে হাত লাগায়। যদি একটু আমার সাথে হাত লাগান। লাইনটা পেরিয়েই আমার বাড়ি, 1 মিনিটের রাস্তা। আজ গল্প পাঠ ও লেখকের ভূমিকায় আমি শুভঙ্কর, গাড়ির মালিকের চরিত্রে শুভ। আজকের গল্পটি আমরা নিয়েছি 6ষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে। শেষ হলো শিবরাম চক্রবর্তীর লেখা এক ভুতুড়ে কাণ্ড। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ও আরও গল্প পেতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব টু স্যাটারডে নাইটস অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে আপনাদের কাছে তাড়াতাড়ি গল্প পৌঁছায়। কি ভয় পেয়েছিলেন তো? পাননি? আচ্ছা, সেটা তো দ্বিতীয় গল্প শোনার পরই বোঝা যাবে। আজকের দ্বিতীয় গল্প শুরু হচ্ছে এখন। বাড়িখানা আমার পছন্দ হয়েছে। আমি মিথ্যে ভয় পাওয়ার লোক নই মশাই, আর আমার কাছে বন্দুকও আছে। কিন্তু আপনি ভাড়া কত চান? হ্যাঁ মশাই, দাঙ্গার পর থেকেই আমার এই বাড়িখানা খালি পড়ে আছে। এই অঞ্চলে আর কোনো হাঙ্গামা নেই, অথচ এমন চমৎকার বাড়ি, তবু লোকে এখনো কেন যে এখানে বাস করতে ভয় পায় আমি তা বুঝে উঠতে পারি না। বেশি নয়, মাত্র 50 টাকা। এ বাড়ির জন্য আগে আমি 125 টাকা ভাড়া পেতাম। আচ্ছা, কিন্তু একে এখন দিনকাল খারাপ, তার উপরে বাড়িখানার সুনাম আমি ফিরিয়ে আনতে চাই। তাই আপাতত 50 টাকা পেলেই আমি খুশি। তাই সই। লক্ষ্য করলুম বাড়িওয়ালা একটি অস্বস্তির নিঃশ্বাস ফেললে। ভাড়া কম হোক, এই পোড়ো বাড়ির জন্য অবশেষে একজন ভাড়াটিয়া যে জুটল, এইটাই সে সৌভাগ্য বলে মনে করলে। লোকটার দেহ হাড় জিরজিরে, আর কথা কইতে কইতে সে ক্রমাগত হাঁপাচ্ছিল, পুরাতন হাঁপানি রোগীর মতো। কিন্তু তার চোখ দুটো এমন উজ্জ্বল যে হঠাৎ দেখলে মনে হয় যেন জ্বলন্ত। আমার হাতে চাবির গোছা দিয়ে ঢুকতে ঢুকতে ও লাঠি ঠক ঠক করতে করতে সে চলে গেল। বাঁচল কেন জানি না, তাকে দেখে আমার কেমন অস্বস্তি বোধ হচ্ছিল, যেন সে কোনো ভাবী অমঙ্গলের অগ্রদূত। শুনছেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের রচিত পোড়ো বাড়ি। বাকিটা শোনার আগে বলে দিই, আপনাদের জন্য একটি সারপ্রাইজ আছে। সেটা মিস না করতে চাইলে ও সমস্ত আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে। তাহলে বাকিটা শোনা যাক। এতদিন বিহারে ছিল আমার কর্মস্থল, এখন হঠাৎ বদলি হয়েছি কলকাতায়। পরিবারবর্গকে আপাতত বিহারে রেখেই আমার বিহারি বেয়ারা রাম সহায়কে সঙ্গে নিয়ে কলকাতায় এসেছি বাসা বাড়ির খোঁজে। ভাড়াও পেলুম মনের মতন বাসা। ফ্লোরের উপর দিব্যি দোতলা বাড়ি, নিচে 4খানা ও উপরে 2খানা ঘর, তার উপরে আছে রান্না ও ভাড়ার ঘর। সংসারে মানুষ বলতে আমি, আমার স্ত্রী ও 2টি ছোট ছোট ছেলেমেয়ে। সুতরাং এই বাড়িতেই আমাদের দিব্যি কুলিয়ে যাবে। গেলবারের সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা এখানে নাকি চরমে উঠেছিল। এই বাড়িতে যারা বাস করত তাদের কেউ কেউ মারা পড়ে, কেউ কেউ পালিয়ে যায়, আজ পর্যন্ত আর ফিরে আসেনি। সেই থেকে বাড়িখানা পোড়ো হয়ে আছে। বাড়িখানা শহরের উপকণ্ঠে, এর আশেপাশে ছিল কয়েকটি বস্তি।
দাঙ্গার সময় মারামারি, লুটতরাজ ও অগ্নিকাণ্ডের ফলে সেইগুলোর অস্তিত্ব প্রায় লোপ পেতে বসেছে। আজও সেখানে বসতি নেই, দেখা যায় কেবল জনশূন্য ধ্বংসাবশেষ। তাই প্রায় আধপোয়া পথ পার না হলে এখানে কোনো প্রতিবেশীর মুখ দেখবার উপায় নেই। কিন্তু সেই জন্য বিশেষ মাথা ঘামালুম না, কারণ আমি নিজে কোনো মানুষ। আমার পক্ষে প্রতিবেশীরা অনেক সময় বিরক্তিদায়ক বটে। ভৃত্য রামসহায় অনেক বিহারীর মতন বেশ ভালো বাংলা বলতে পারত। আমি তাকে রাম বলে ডাকি। বললুম, রাম, তুমি দোতলাটা সাফ করে রাখো। সন্ধ্যার আগে জিনিসপত্র নিয়ে কিন্তু এই বাড়িতে উঠতে হবে। আজ থেকে রাতটা কিন্তু এখানেই কাটাবো। যে আজ্ঞা হুজুর। ভাবতে লাগলুম, বাড়িখানা আমি ভাড়া নিতে রাজি শুনে বাড়িওয়ালার উজ্জ্বল চোখ দুটো অমন আরও বেশি জ্বলজ্বল করে উঠল কেন? তা কি আনন্দে, না তার অন্য কোনো রহস্যময় কারণ আছে? এর প্রশ্নের উত্তর পেলুম সেই রাত্রেই। রাম, দাঁড়া। ये कौन था बाबूजी? আসলে কি বলতো, অনেক দিনের পুরনো বাড়ি তো, এরকম ভ্রম হওয়াটা স্বাভাবিক। মনের ভিতর থেকে এই মিথ্যে ভ্রমটা মুছে ফেলবার চেষ্টা করলুম, কিন্তু পারলুম না। বারবার তবু মনে হতে লাগলো এ বাড়িতে আমরা ছাড়া আরও কাদের অস্তিত্ব আছে। এখনও তারা অদৃশ্য বটে, কিন্তু যে কোনো মুহূর্তেই হতে পারে দৃশ্যমান। এমন ধারণার কোনো অর্থ হয় না। আমি ভীরু নই, ভূত মানি না। ভূতের গল্প শুনেছি, কিন্তু ভূত কখনো দেখিনি এবং দেখব বলে বিশ্বাসও করি না। হয়তো মানুষের মনের উপর কাজ করে কোনো কোনো স্থানকালের বিশ্বত্ব। অসম্ভবকেও মনে হয় সম্ভবপর। বলেছি, বাড়ির দোতলায় মাত্র দুখানা ঘর, একখানা পশ্চিম দিকে আর একখানা দক্ষিণ দিকে। ঘর দুখানা বেশ বড়সড়। বাড়িতে এসে যখন উঠলুম তখন সন্ধ্যা হয়। স্থির করলুম নিদ্রা দেবীর আরাধনার পক্ষে দক্ষিণের ঘরে প্রশস্ত। নির্বাচিত ঘরে ঢুকেই পড়লুম এক মুশকিলে। দক্ষিণ দিকে জানলা খুলে দিতেই মন উঠল শিউরে। পেলুম যেন কোনো গলিত মৃতদেহের দুর্গন্ধ। নাকে কাপড় চাপা দিয়ে উঁকি মারলুম জানলার বাইরে। নিচেই রয়েছে পচা জলে ভরা একটা খানা, এবং তারপরেই খানিকটা জমির উপরে ভাঙাচোরা লণ্ডভণ্ড জনহীন বস্তি। কোথাও জনপ্রাণীর সাড়া নেই। রাম, ওই খানার ধারে নিশ্চয়ই কোনো মরা কুকুর বিড়ালের পচা দেহ পড়ে আছে। এই দারুণ গ্রীষ্মে জানলা বন্ধ করে তো ওটা থাকা যাবে না। চলো পশ্চিম দিকের ঘরে যাই। তাই চলুন। লাইটটার আবার কি হলো? পশ্চিমের ঘরে হাওয়া কম হলেও দুর্গন্ধ নেই, কিন্তু অসুবিধায় পড়লুম আরেক কারণে। সুইচ টেপাটেপি করেও আলো জ্বালতে পারলুম না। ইলেকট্রিকের তার কোথাও খারাপ হয়ে গিয়েছে। তুমি বাজার থেকে বাতি কিনে আনো, আজকের রাতটা তো কোনো রকম কাটিয়ে দিই, তারপর সকালে উঠে অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। এখন
জি। নির্জন পল্লী, নিরালা সন্ধ্যা ও নিস্তব্ধ বাড়ি। বাতি নিভিয়ে কেমন একটা অহেতুকী অশান্তির ভাব মনের মধ্যে নিয়ে শয্যায় আশ্রয় গ্রহণ করলুম। শেষ পর্যন্ত ঘুমিয়েও পড়লুম। কিন্তু পর মুহূর্তেই অনুভব করলাম ঠিক পাশেই আমার গায়ের সঙ্গে গা মিলিয়ে শুয়ে আছে আর একটা জীবের দেহ। কোমল, রোমশ, জীবন্ত দেহ। স্পষ্ট শোনা যাচ্ছে তার শ্বাস প্রশ্বাসের শব্দ, সেই সঙ্গে পেলুম একটা জান্তব গন্ধ। ধর্মর করে উঠে বসে এক লাফে বিছানার বাইরে গিয়ে পড়লুম এবং পর মুহূর্তে অচম্বিতে দপ করে জ্বলে উঠল ঘরের বৈদ্যুতিক আলো। কিন্তু তখন আলো জ্বালার ব্যাপারটা আমাকে বিস্মিত করল না, কারণ সর্বপ্রথমেই আমার দৃষ্টি আকৃষ্ট হলো বিছানার দিকে। কি ওখানে শুয়ে আছে? কিন্তু কি আশ্চর্য, বিছানার উপরে কেউ তো নেই। কেবল বিছানার উপর নয়, আমার বিস্ফারিত চক্ষু সমস্ত ঘরখানা আঁতি পাতি করে খুঁজে সন্দেহজনক বা ভয়াবহ কোনো কিছুই আবিষ্কার করতে পারলে না। এ কি ভ্রম, এ কি দুঃস্বপ্ন! তবে বারবার সুইচখানা নাড়াচাড়া করে বহু চেষ্টার পরও যে আলো জ্বালাতে পারেনি, সেটা হঠাৎ এখন আপনা আপনি জ্বলে উঠল কেমন করে। এগিয়ে সুইচ তুলে দিলুম, কিন্তু চেষ্টা করেও যে আলো জ্বালাতে পারিনি, এখন চেষ্টা করে তাকে আর নেভাতেও পারলুম না। সবই অস্বাভাবিক ব্যাপার। তাড়াতাড়ি দরজা খুলে রামের নাম ধরে চিৎকার করে ডাকতে লাগলুম, রাম, রাম, রাম! কি হুজুর, হুজুর কি হয়েছে? সে শুয়েছিল দরজার বাইরে বারান্দার উপরে। আমার চিৎকার শুনে ভিতরে ছুটে এলো হন্তদন্তের মতো। রাম, এতক্ষণ আমার বিছানার উপর কে যেন শুয়েছিল। লাইটটা দেখো, লাইটটা এরকম ঝুলছে নিচ্ছে কেন? আমার মুখের পানে ফেল ফেল করে তাকিয়ে রাম সহায় থ হয়ে দাঁড়িয়ে রইল বোবা মূর্তির মতো। সে বেশি ভয় পেয়েছে না বেশি হতভম্ব হয়েছে বোঝা গেল না। আবার বিছানার দিকে চেয়ে আমার মুখটা হঠাৎ ধড়াস করে উঠল। ও আবার কি ব্যাপার? বিছানার চাদরের উপরে রয়েছে কতগুলি কাদামাখা পদচিহ্ন, দেখতে অনেকটা বিড়ালের থাবার মতো, কিন্তু সেগুলো বিড়ালের থাবার চেয়ে অনেক বড়। আমি চেঁচিয়ে উঠে বললুম, হলপ করে বলতে পারি 8 মিনিট আগে ওই থাবার তাকগুলো ওখানে ছিল না। হুজুর, হুজুর বাইরে চলে আসেন, হুজুর, হুজুর বাইরে আসেন তাড়াতাড়ি। বাইরেই চলে এলুম, একবারে বাড়ির বাইরে। শেষ রাতটা কাটলো রাস্তার ধারে রোয়াকের উপর। সকালে বাড়িওয়ালার সঙ্গে দেখা, সব কথা খুলে বললুম। বাড়িওয়ালা হাঁপের টান সামলাতে সামলাতে হাসবার চেষ্টা করে বললে, আরে মশাই মিশেই ভয় পাচ্ছেন। ঘরের ভিতর ভাম এসেছিল, পাশের খানায় ভাম থাকে।
কি বলছেন? কিন্তু সে বন্ধ ঘরের ভিতরে এলো কেমন করে? কেন জানলা দিয়ে? ভাম কি কখনো একতলা থেকে দোতলা লাফিয়ে উঠতে পারে না? দোতলায় যখন উঠেছে নিশ্চয়ই পারে। ধরলুম তাই, কিন্তু ভাম যখন ঘরের ভিতরে নেই তখন তার পায়ের চিহ্ন বিছানার উপর পড়লো কেন? আপনি ভুল দেখেছেন, পায়ের চিহ্ন আগে থেকে বিছানার উপর ছিল। আর ইলেকট্রিক লাইটের ব্যাপারটা? আরে তারের ভিতর কলর থাকলে এমন ব্যাপার হয় মাঝে মাঝে। আপনি পাখা চলে, আপনি আলো চলে। আমি আজ সব ব্যবস্থা করে দিচ্ছি, আপনার কোনো ভাবনা নেই। সে বুঝলাম, কিন্তু আসলে কালকে রাত্রে আমরা দুজন একটা পায়রা আবার শুনেছিলাম। পরে রাত্রে আমি পুরো ঘরখানা আতিপাতি করে খুঁজেও কাউকে দেখতে পাইনি। দিনে করা এইরকম ভ্রম হওয়া স্বাভাবিক। দেখছি বাড়িওয়ালার গুজুরের অভাব নেই। শুকনো হাসি এসে বললুম, না, আমার আর ভাবনাই নেই, কারণ আজকেই আমি অন্য বাড়ির খোঁজে বেরিয়ে পড়ব। আজ শুনলেন শ্রী হেমেন্দ্র কুমার রায়ের কলমে পোড়ো বাড়ি। গল্প পাঠে শুভঙ্কর, ভৃত্য রামসহায় ও বাড়িওয়ালার চরিত্রে আমি শুভ। কেমন লাগলো আমাদের এই উপস্থাপনা কমেন্ট করে জানান। ভালো লেগে থাকলে লাইক করে দিন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। আর আরও গল্প পেতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল। বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আজকের মতো চললাম, পরের গল্পে আবার দেখা হবে। এই পরিস্থিতিতে আপনি থাকলে কি করতেন? একটু কমেন্ট করে জানান। আর শুনতে থাকুন আজকের তৃতীয় এবং শেষ গল্প। গল্প শুরু হবে এখন। পৃথিবীতে আশ্চর্য ঘটনা ঘটে অনেক, কিন্তু সেই সব ঘটনা বিশ্বাস করে এমন লোক অনেক পাওয়া যায় না। আমার জীবনেও একবার একটা ঘটনা ঘটেছিল, তা শুধু আশ্চর্য নয়, অত্যাশ্চর্যও বটে। তোমাদের কাছে সেই কথাই আজ বলবো। বিশ্বাস করতে ইচ্ছে হয় বিশ্বাস করো, বিশ্বাস না করলে দুঃখিত হব না। যখনকার ঘটনা, আমি তখন সরকারি কাজে হাজারিবাগ অঞ্চলের এক জায়গায় থাকি। একটা মানুষ খেকো বাঘের অত্যাচারে সেখানকার লোকেরা পরিত্রাহী ডাক ছাড়ছিল। শুনেছি বারে বারে দেশি বিলাতি বহু শিকারের গুলি হজম করে সে বেঁচে আসে। শিকার করার শখ যে আমার ছিল না এটা বলা ভুল হবে, কিন্তু তা কেবল হরিণ অবধি সীমিত। আবার লোকে বলে সে বাঘটা নাকি সাধারণ বাঘ নয়, বাঘের আকারে হিংস্র অপদেবতা। কেউ কেউ নাকি তাকে চোখের সামনে হাওয়ায় মিলিয়ে যেতে দেখেছে। তাকে মানুষের ভাষায় কথা কইতে শুনেছে এমন লোকেরও অভাব নেই। বনের ভিতরে সে নাকি মেয়ে মানুষের মতো আর্তনাদ করত। তার সেই কান্নাকে মানুষের কান্না ভেবে যে একবার জঙ্গলের ভিতরে ঢুকতো সে আর ফিরে আসতো না। লোকে তাই তাকে শয়তান বলে ডাকত। শয়তানকে দেখলেই চেনা যেত, কারণ তার লেজ ছিল না। হয়তো বনের ভিতরে অন্য কোনো জন্তুর সঙ্গে লড়াই করতে গিয়েই সে লেজের গৌরব থেকে বঞ্চিত হয়েছে। কিন্তু লোকের বিশ্বাস শয়তানের সেই লঙ্ঘুলহীনতাই তার অলৌকিকতার মস্ত প্রমাণ। বাঘের লেজ নেই তাও কখনো সম্ভব? এসব গল্প যে মিথ্যে তাতে আর ভুল নেই। মানুষ থেকেও বাঘেরা প্রায় ভারী চালাক হয়। বড় বড় শিকারীরাও তাদের বধ করতে পারে না, তাই তাদের নামে এসব গল্প রটে যায়। এর নতুন কিছু নয়। বৃক্ষ বিশেষের আশ্চর্য শিকড়ের গুণে মানুষ বাঘের রূপ ধরতে পারে, ছেলেবেলায় এমন গল্পও শুনেছি। কিন্তু আধুনিক যুগে নিতান্ত মূর্খভিন্ন আর কেউ এসব গল্পে বিশ্বাস করবে না।
ফেরার পথে এসব গালগল্পই আলোচনা করছিলাম হরিশের সাথে। হরিশ আমার বন্ধু, আমরা শিকারে গেছিলাম, হরিণ মেরে ফিরে আসছি। আর কিছুক্ষণ থাকলে হয়তো আর একটা পাওয়া যেত, কিন্তু আকাশের অবস্থা ভালো না, তাই ফিরতে হচ্ছে। আমাদের পিছন পিছন আসছিল মরা হরিণটা কাঁধে করে দুজন কুলি। আর বাঘের মতোই বড় আমার শখের কুকুর টাইগার। কিন্তু যত বনের বাইরে বেরোচ্ছি সে কেমন যেন গজরাচ্ছে। বনের একটা মোড় ফিরতেই এর কারণ বুঝতে পারলাম। সামনে দেখি পাথরের ওপর বিড়ালের মতো কুণ্ডলি পাকিয়ে ঘুমিয়ে আছে মস্ত বড় একটা বাঘ, তার লেজ নেই। টাইগার বাঘটাকে দেখে ইতিমধ্যে প্রতিরোধ শুরু করে দিয়েছে। সেই ডাক শুনে যখন তখন সে উঠে পড়বে। তখনই পিছনের কুলিরা রুদ্ধশ্বাসে অস্ফুট স্বরে একসঙ্গে বলে উঠল। পর মুহূর্তেই আমরা দুজনে একসঙ্গে বন্দুক ছুড়লাম। বাঘটা লাফিয়ে দাঁড়িয়ে উঠেই আবার পড়ে গেল, আর নড়ল না। এত সহজে বাঘ মেরে আমাদের আনন্দের আর সীমা রইল না। কুলি দুজন তো প্রায় নাচতে শুরু করে দিয়েছে। আশেপাশের গায়ে তখনই সে খবর ছড়িয়ে পড়ল। দলে দলে লোক সেই বাঘটাকে দেখতে এলো। সবার বিশ্বাস এটাই শয়তান। অনেকে তার মৃতদেহের ওপরে কিল, চর, লাঠি, ঘুষি মেরে মনের ঝাল ঝেড়ে নিল। হয়তো তাদের পরিবারের কাউকে এই বাঘটা মেরে থাকবে, কিন্তু দেহটা বিকৃত হতে দেওয়া যাবে না। অনেক কষ্ট করে তাদের থামিয়ে জনা কয়েক কুলির সাহায্যে বাঘটার দেহটাকে তুলে আবার নিজেদের বাসার দিকে রওনা হলাম। কিন্তু খানিক দূর যেতেই বিরাট এক ক্রুদ্ধ দৈত্যের মতো সারা আকাশ জুড়ে একখানা মিশমিশে কালো মেঘ ছুটে এলো, ভীষণ ঝড়ো নিঃশ্বাস ছাড়তে ছাড়তে। শহরে বসে তোমরা এই মিঠো বুনো ঝড়ের কল্পনাও করতে পারবে না। দেখতে দেখতে পরেশনাথ পর্বতের আকাশভেদী চূড়া ধুলো মেঘের আড়ালে অদৃশ্য হয়ে গেল। বনের গাছগুলিও বারবার পাগলের মতো মাটির ওপর মাথা কোটবার চেষ্টা করতে লাগলো। আর জানি কার বিরাট ফুৎকারে পৃথিবীর আলো কাঁপতে কাঁপতে নিভে গেল। তাড়াতাড়ি চলো, সামনের ওই বাড়িটায় আশ্রয় নি। ক্ষণিকের তফাতেই দেখলাম একখানা পুরনো বাংলো। তাতেই আশ্রয় নিলাম। ঝড়ের পর এলো বৃষ্টি, সন্ধ্যার অন্ধকারকে সঙ্গে নিয়ে। বুঝলুম আজ আর বাসায় ফেরা হবে না, কারণ এখান থেকে আমাদের বাসা প্রায় 5 মাইল তফাতে। মাঝে আবার আছে নদী। সেই পাহাড়ি নদী বৃষ্টির ধারায় পুষ্ট হয়ে এতক্ষণে দ্বিগুণ হয়ে উঠেছে নিশ্চয়ই। কিন্তু কুলিরা চলে যেতে চাইল। অতিরিক্ত বকশিসের লোভও গ্রাহ্য করল না। তারা দুটো কারণ দেখালো। প্রথমত, শয়তানের মৃতদেহের সঙ্গে রাত্রিবাস করতে তারা নারাজ। আর দ্বিতীয়ত, এই বাংলোয় নাকি এক সাহেব থাকতো। স্বদেশীরা তাকে নাকি খুন করেছিল। তবে দিয়েই নাকি কোনো মানুষ এ বাংলোয় বাস করতে পারে না। গ্রামের মানুষের নানান অন্ধবিশ্বাস আর কি। সেই বৃষ্টির মধ্যেই কুলিরা বাংলো ছেড়ে পালালো। শিকারী মানুষ, সব রকম বিপদের জন্য সর্বদাই প্রস্তুত থাকতে হয়। ব্যাগের ভিতর তখনও কয়েক টুকরো পাউরুটি আর খানিকটা গোয়াভা জেলি ছিল। এর দ্বারাই আমার, হরিশের আর টাইগারের নৈশ আহার শেষ করতে হবে। উপায় কি? আমরা যে খোলা মাঠে নেই, এখন এইটুকুই পরম সান্ত্বনার কথা। মাঝের হলঘরে আমরা আশ্রয় নিয়েছিলাম। ঘরখানা প্রকাণ্ড, দেয়ালে দেয়ালে উইদের রাজত্ব। সমস্ত দরজা জানলাই ভাঙা। মেঝেতে পুরো ধুলোর প্রলেপ, তার উপরে নানা জীবজন্তুর পায়ের দাগ। বাঘ, ভাল্লুকের, শিয়াল, কুকুরের। এখানে ওখানে হাড় পড়ে আছে। কোনো কোনো হাড় মানুষের বলেও সন্দেহ হয়। বুঝলুম মানুষের বাড়ি আজ বাঘ ভাল্লুকের আস্তানায় পরিণত হয়েছে। বললুম, হরিশ, এখানে আমরা নিরাপদ নই। বাঘ ভাল্লুকের সঙ্গে আবার দেখা হতে পারে। বন্দুকে টোটা ভরে তৈরি হয়ে থাকো। হরিশ আমার কথা মতো কাজ করতে করতে বলল, আজ রাত্রে দেখছি ঘুমের দফা দফা। বাঘ আর হরিণের দেহ দুটো ঘরের কোণে টেনে এনে রাখলাম। এত বিশাল আকৃতির জীবটাকে দেখে ভাবলাম কত লোকের হয়তো প্রাণহানি করেছে, আর আজকে এর প্রাণ আমরা হরলাম।
মনে মনে বেশ আনন্দ হলো। আবার সরকারের কাছে আমাদের পুরস্কারটাও বকেয়া। বাইরের অন্ধকারকে ছেদা করে জলধারা অশ্রান্তভাবে গড়িয়ে পড়েছে পৃথিবীর ওপর। আজ রাত্রে বৃষ্টি বোধহয় আর থামবে না। জঙ্গলের মাঝে এই দুর্যোগের রাতে এই পোড়ো বাড়িতে রাত কাটানো সেও এক অভিজ্ঞতা বটে। কিন্তু টাইগারের এই পোড়ো বাড়ির ভাঙা ঘর মোটেই পছন্দ হলো না। ঘরময় ছড়ানো সেই হাড়গুলো সে আগে শুকে শুকে অনেকক্ষণ ধরে পরীক্ষা করছিল। এখন উপর দিকে মুখ তুলে কিসের ঘ্রাণ নিতে লাগলো। টাইগার সাহসী কুকুর, বাঘকেও ডরায় না, কিন্তু এখন সে অত্যন্ত ভয়ে অস্থির। পেটের তলায় লেজ ঢুকিয়ে একবার এখানে একবার ওখানে গিয়ে বসছে, আবার উঠে কান খাড়া করে যেন কি একটা শোনার চেষ্টা করছে বা শুনতে পাচ্ছে। টাইগার, আমি তাকে ডাকলাম, কিন্তু সে কিছুতেই এলো না। ওখানে কি করছিস? থেকে থেকে চমকে উঠে আর হ্যাঁ হ্যাঁ করে। হরিশ আশ্চর্য হয়ে বলল, কী রে, টাইগার এমন করছে কেন? সে দেখলো নাকি? আমার মনেও একই প্রশ্ন। তাহলে কি কোনো বন্যপ্রাণী অন্ধকারে ঘরের মধ্যে ঢুকলো নাকি? ব্যাটারি ফুরিয়ে যাবে তাই টর্চটা বন্ধ ছিল। তাই বলে ঘরটা পুরো অন্ধকার ছিল না, কিছুটা আবছা আবছা দেখা যাচ্ছে। যদিও টর্চটা জ্বেলে ভালো করে দেখলুম, কিন্তু সন্দেহজনক কিছুই দেখতে পেলাম না। ওটা কি? টর্চের আলোয় হঠাৎ দেখলাম দেয়ালের ওপর দিয়ে যেন একটা লম্বা ছায়া দুলতে দুলতে সরে যাচ্ছে। দেখ দেখ, এটা কি 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 দেখব? এবার কিছুটা হলেও ভয় পেলাম, হয়তো পরিবেশের জন্যই, কিন্তু ছায়া দেখে না। তার তো হাজার কারণও থাকতে পারে। ভয়টা পেলাম টাইগারের ব্যবহারে। টাইগার ঊর্ধ্বমুখী একটা শিয়ালের মতো তীক্ষ্ণ স্বরে কাঁদতে লাগলো। ব্যাপারটা লক্ষ্য করেও এড়িয়ে গেলাম। হরিশকে উত্তর দিলাম, আরে বাবা, ওই যে দেখ, দেয়ালের ওপর দুলছে। তুই পাগল হলি নাকি? ওখানে কিছুই নেই। আরে বাবা, ভালো করে দেখ, ওই দেয়ালটার ফাটলটার কাছে। বলে একবার চোখ রোগড়ে চেয়ে দেখি কিছুই নেই। নিজের ভ্রম বুঝতে পেরে চুপ করে রইলাম। আসলে ইতিমধ্যে চোখে ঘুম বাসা বাঁধতে শুরু করেছে, কিন্তু এখানে ঘুমাতে মস্তিষ্ক বাধা দিচ্ছে। কিন্তু এবার ঘুমটা উড়ে গেল। আমি বলি কি, হরিশ, এ বাড়ি ছাড়া বেরিয়ে পড়ি, চলো। হ্যাঁ, কিন্তু যাবো কোথায়? এখান থেকে বেরালেও আবার বিপদ হতে পারে। বাইরে কে বা কি এসেছে তাও তো ছাই বুঝতে পারছি না। কে আছিস বেরিয়ে আয় বলছি, আমাদের কাছে কিন্তু বন্দুক আছে। টাইগার কেমন যেন কাতরাচ্ছে। ভুলভাল হাড় মুখে গিয়ে ওর নিশ্চয়ই কিছু হয়েছে, কিন্তু সকাল না হওয়া অবধি বাড়ি থেকে বেরোতেও পারবো না। হাত ঘড়িতে তাকিয়ে দেখলাম রাত 2টো বাজে। বাইরে বৃষ্টি থামার বদলে আরও বেড়ে গেছে, সময় যেন কাটছেই না। বেশ রাগ হলো। এসব ভাবছি ঠিক সেই সময় সুরেন, বন্দুকটা নাও, বাঘটা কিন্তু ভিতরে আসছে না। বাদুর! হাত থেকে টর্চটা আলাদা হয়ে পড়ে গেল। সেই আলো আধারে দেখলাম ঘরের জানলা দিয়ে একটা কালো ছায়া ঢুকে পড়ল। তারপর যেখান থেকে বাঘের গর্জন শুনছিলাম সেদিক থেকে বিরাজের কান্না ভেসে এলো। এসব কি হচ্ছে? বাদুরটা চক্রাকারে ঘরের চারদিকে উঠতে লাগলো। তাড়াতাড়ি হাতের টর্চটা তুলে গেলেছি। দেখলাম যে দিক থেকে বিড়ালের কান্না আসছিল
অন্ধকারে এতক্ষণে একটা কালো বিড়াল দাঁড়িয়ে আছে সোজা আমার দিকে তাকিয়ে। কি সাংঘাতিক চোখের চাহনি, যেন আমাকে গিলে খাবে। সকালে বাঘ দেখেও এতটা ভয় হয়নি। বাঘটা উঠতে উঠতে হঠাৎ তাকে কোথায় পড়ে গেল। তাকিয়ে দেখলাম শয়তানের মৃতদেহের ওপর 2 ডানা বিস্তার করে স্থির হয়ে পড়ে আছে। সব শান্ত, বিড়ালটাও উধাও। যেন এতক্ষণ একটা ঝড় বয়ে গেল। হরিশ আর আমি ওর মুখ চাওয়াচাই করলাম। এবার টাইগারকে ডাকলাম, উঠল না, আর উঠবেও না। টাইগার মারা গেছে। টাইগার, 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 টাইগার। ওইদিকে থাক। সে কি দৃশ্য! যাকে আমরা সহস্তে গুলি করে মেরেছি, যে মরে একেবারে কাঠ হয়ে গেছিল, সেই শয়তান এখন আমাদের চোখের সামনে 4 পায়ে ভর দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। আর তার দুটো চোখ আগুনের গোলার মতো দাউ দাউ করে জ্বলছে। সেই চোখ যেন আমাকে গিলে খেতে চায়। শয়তান এবার আমার দিকে এগোচ্ছে। তার সেই চোখের চাহনি আর নিতে পারলাম না। চিৎকার করে মাটির উপর পড়ে গেলাম। সেই দিন খুব ভাগ্য করেই বেঁচে ফিরেছিলাম। প্রায় ভেবেই নিয়েছিলাম যে মৃত্যু নিশ্চিত। জ্ঞান ফেরার পর নিজেকে হাসপাতালের বেডে পেলাম। জানতে পারলাম 2জন লোক আমাদের এখানে পৌঁছে দিয়ে গেছে। বুঝতে পারলাম তারা আর কেউ নয়, সেই 2জন কুলি। সেই সপ্তাহেই দরখাস্ত দিয়ে অন্য দেশে বদলি হয়েছি, পাছে শয়তানের সঙ্গে আবার দেখা হয়। শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের কলমে শয়তান, উপস্থাপনায় স্যাটারডে নাইটস। কেমন লাগলো আমাদের উপস্থাপনা কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, এবং পরবর্তী গল্প মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে এবং বেল আইকনটি ক্লিক করুন, যাতে গল্প সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজকের মতন চললাম, পরের গল্পে আবার দেখা হবে। কি ভয় পেলেন তো? এখনও না পেয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভবিষ্যতে নিশ্চয়ই পাবেন। মৃত্যু হলে আলাদা ব্যাপার। শেষ পর্যন্ত শোনার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি শুভঙ্কর ছিলাম আপনার সাথে। শেষ হলো আজকের গল্প।